খুব নির্দিষ্টভাবে দীপাঞ্জন চক্রবর্তী, আমাদের ভারতবর্ষের প্রাক্তন এনএসজি এবং ইন্টেলিজেন্স কর্তা, তার কাছে যেতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী, আমার পয়েন্ট সিম্পল। এই উচ্চিংড়েরা দু ধরনের, একটা বেসরকারি উচ্চিংড়ে, একটা সরকারি উচ্চিংড়ে। বেসরকারি উচ্চিংড়ে মৌলবাদীরা যা যা বলছে সেটাকে তো আমরা ডিফেন্ড করব, সেটাকে আমাদের ইন্টেলিজেন্স, সেটা আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স তারা আটকে দেবে, আপনারা আটকে দেবেন। কিন্তু সরকারিভাবে সরকারের একজন উপদেষ্টা সরকারি চেয়ারে বসে সরকারের কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে সরকারের ইন্টারনেট, সরকারের ওয়াইফাই এবং সেই পুরোটা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা, সেই টাকা দিয়ে কেনা ওয়াইফাই ব্যবহার করে, ইন্টারনেট ডেটা প্যাক ব্যবহার করে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করবে, শুধু নয় ভারতকে টুকরো করার কথা বলবে, আমরা চুপচাপ বসে থাকবো? এটা কি ধরনের ডিপ্লোমেসি? দেখো, প্রথম আমি বলি, এই ডক্টর ইউনূসের সরকারটা তো সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং অবৈধ সরকার, তো তার আবার মুখপাত্র। তো ব্যাপারটা হচ্ছে, এই মাহফুজ নিজে তো বাংলাদেশের লোক নয়, তো রোহিঙ্গা। ও রোহিঙ্গা, মানে কনফার্ম আমি বলছি, ও রোহিঙ্গা। এবং ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে। এই যে দেখবে তুমি যে যারা যাদের কথা বলছো, যারা এরকম প্ররোচনামূলক বক্তব্য রাখছে, তারা সম্পূর্ণভাবে এই যে আমাদের সন্ত্রাসবাদী সংগঠনগুলো রয়েছে, দেশ, আইএসআইএস বলো, আল কায়দা বলো, জৈশ-এ মোহাম্মদ বলো, তাদের বিভিন্ন মুখপাত্র হিসেবে কাজ করছে। এরা এখন যে মুহূর্তে এই জিনিসটা যেটা করছে, এরা ভারতকে সাংঘাতিকভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, যাতে কোনোভাবে যদি ভারত বাংলাদেশের উপর কোনো আক্রমণ করে বা কোনো রকম স্টেপ নেয়, তার দুটো রাস্তা হবে। এক, এই ইউনূসের মতো নিরীহ ছাত্র শিশু, এটা আমি বারবার বলি, এই অসাংবিধানিক সরকার হচ্ছে হায়না এবং নেকড়েদের সরকার, তারা একটা নিরীহ ছাত্র শিশু, মানে দেখতে অ্যাটলিস্ট মনে হয় একটা ছাত্র শিশুকে সামনে বসিয়ে রেখেছে। সেই ছাত্র শিশু ইউনূস ও বিশ্বের দরবারে বিল ক্লিন্টন, জর্জ সোরসদের মতো লোকের কাছে গিয়ে কান্নাকাটি করবে যে দেখো, ভারত বড় ভাই হয়ে আমাদের মতো ছোট রাষ্ট্রকে আক্রমণ করছে, দখল করে নেবে। এটা হলো একটা দিক। আরেকটা দিক, এই প্ররোচনার কারণ আরেকটা দিক, যেটা আমি বিশ্বাস করি, এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো, তারাও খুব ভালো করে জানে, এই মাহফুজ বলো, ডক্টর নজরুল বলো, এরা মূর্খ নয়, এরা জানে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে যেতে পারে না। যুদ্ধ হলে খুব বেশি হলে 48 ঘন্টা বাংলাদেশের অর্থনীতি টিকে থাকতে পারবে, তার অবস্থা তারপর পাকিস্তানের থেকে খারাপ হবে না। আপনি বলছেন যদি ভারতের সাথে সত্যি যুদ্ধ হয়, তার মানে ভারতের সাথে বাংলাদেশের জেতাহারা পড়ে, আপনি বলছেন 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের টোটাল ইকোনমি, মানে অর্থনীতি ধসে যাবে, দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ? বাংলাদেশের অর্থনীতি এখনই তো খারাপ অবস্থা। ভারতবর্ষের আদানি শিল্প গোষ্ঠীর কাছে 8,000 কোটি টাকা তো এখনো দেনা মেটাতে পারেনি। 8,000 কোটি টাকার ইলেকট্রিসিটি ব্যবহার করেছে নিজেদের বস্ত্র শিল্পে, সেই টাকাটা মেটাতে পারছে না। ভারতের সঙ্গে যুদ্ধ কি করবে? আগে নিজের ওখানে ডিম আর চালের দামটা কমাক, মানুষ খেতে পাক। এখন আমি যেটা আশঙ্কা করছি, যেটা খুব সিরিয়াস ব্যাপার, সেটা হচ্ছে এই টেরোরিস্টরা কিন্তু সবসময় একটা ডিসেপটিভ পলিসি নেয়, লোককে বোকা বানানোর জন্য, লোকের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। কতগুলো বৃদ্ধকে দিয়ে রাস্তায় লাফিয়েছে ঝাঁপিয়েছে, 4 দিনে কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে, উত্তর পূর্ব ভারত দখল করবে। এগুলো প্রভোকেশন, লোকের নজরটা ঘুরিয়ে দিচ্ছে। আসল টার্গেট ওরা কিন্তু ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ারে যাবে, যেটা সন্ত্রাসবাদ, ছায়া যুদ্ধ, যেটা পাকিস্তান, এই যে বাংলাদেশে যারা লাফাচ্ছে তাদের আসল পিতা পাকিস্তান না। কিন্তু আমি দীপাঞ্জন চক্রবর্তী, আপনার সামনে যদি টেলিভিশন সেট থাকে, জবাব চাই বাংলা যদি দেখতে পারেন, আমি একটা স্ক্রিনে একটা ম্যাপ দেখানোর জন্য বলবো, এই প্রক্সি ওয়ার ইত্যাদি যে বড় বড় কথাগুলো এই বাংলাদেশি বা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলো বলছে, তারা কি এটা বুঝতে পারছে না যে সত্যি ভারত যদি একটু ধাপ্পা দেওয়ার মতন একটা হাততালিও দিতে শুরু করে, বাংলাদেশের কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে যেগুলো বিভিন্নভাবে ভেঙে যেতে পারে। বাংলাদেশের রংপুর অত্যন্ত সেন্সিটিভ হয়ে আছে। রংপুরের একদম পাশে চিকেন স্নেক, এবং চিকেন স্নেকটা সত্যি আমাদের এইটুকু জায়গা, 20 মাইল জায়গা নিয়ে চিকেন স্নেক, যে কোনো দেশ তো মনেই করবে চিকেন স্নেকের পাশের অঞ্চল রংপুর, যেখানে এই ধরনের সিচুয়েশন আছে। রংপুরের এই ধরনের সিচুয়েশন তারা অবজার্ভ করতে, রংপুর আজাদ রংপুর হয়ে যায়। যদি সিলেটের এই জায়গাটা, চট্টগ্রামে আমি আবারও বলছি, বারবার বলছি, একটা চ্যালেঞ্জ আমি করেছিলাম, মোহাম্মদ ইউনূস, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। চিটাগং, টেকনাফ, ফেনী, এই সমস্ত জায়গায় যদি আরাকান আর্মি ঢুকে পড়ে, বা রোহিঙ্গাদেরকে মেরে ধরে তাড়ানোর জন্য যদি আরাকান সেনা এই
এই যে নাফ নদী সেটা পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে যদি ঢুকে পড়ে, আজ রাতে যদি ঢুকে পড়ে, তাহলে ভারতবর্ষ কেন রংপুরে যেখানে লাগাতার সন্ত্রাসবাদী জঙ্গিবাদ যেখানে চলছে, রাজশাহী যেখানে লাগাতার ভারত বিরোধী কাজ চলছে, খুলনা যেখানে লাগাতার ভারত বিরোধী কাজ চলছে, যশোর যেখানে এর আগে বহু সন্ত্রাসবাদী তারা ধরা পড়েছিল, কেন ভারত তাহলে প্যারা ড্রপিং করে এই সমস্ত জায়গাতে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো তছনছ করবে না? এটা বাংলার মানুষ জবাব চাইছে। সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে হয়েছে, পাকিস্তানে হয়েছে, বাংলাদেশে যদি টুকরো টুকরো অবস্থায় বাংলাদেশের এই মুহূর্তের অর্থনীতি এবং তার পাশাপাশি যদি ল অ্যান্ড অর্ডার থাকে, ভারত নিজেকে বাঁচাতে কেন এই পজিশন নেবে না? কারণ আমি আবারও বলছি, আমি দেখানোর চেষ্টা করছি গজওয়াতুল হিন্দ বা গজওয়ায়ে হিন্দ, এটার যে আতঙ্ক, ফিরহাদ হাকিম হোক বা এই মাহফুজ আলম, ঘরে বাইরে এই একই আতঙ্ক হচ্ছে এবং সেই ছবি একমাত্র রিপাবলিক বাংলায়। দেখুন, ভারতবর্ষ, ভারত হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পরিচিত, কিন্তু ভারতে এই খোরাসান প্রদেশ অর্থাৎ আইসিস খোরাসানের দীর্ঘদিনের ইচ্ছা ভারতকে এই গজওয়াতুল হিন্দের অন্যতম এপিসেন্টার করতে। একদিকে আফগানিস্তান পাকিস্তান থেকে, অন্যদিকে বাংলাদেশ থেকে ক্রমাগত যদি চাপ আসতে থাকে, মৌলবাদীদের চাপ, ভারতবর্ষকে চুপচাপ বসে থাকবে? ভারতবর্ষকে ইসরায়েলকে বলবে না? ভারতের এত ভালো বন্ধু রাশিয়া, তাদেরকে বলবে না যে ভাই আমাদের দেশ আমরা ধরে রাখতে পারছি না, মৌলবাদীরা আমাদের হাইজ্যাক করে নিয়েছে, আমাদের র্যানসাম, আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়েছে? ভারতের যদি সামান্যতম কিছু হয়, ইসরায়েল মনে হচ্ছে চুপচাপ বসে থাকবে, রাশিয়া মনে হচ্ছে চুপচাপ বসে থাকবে। আমি কেন বারবার বলছি ইসরায়েলের টেকনিক বা ফর্মুলা এই মুহূর্তে 1% হলেও এই মুহূর্তে ভারত সরকারের ব্যবহার করার প্রয়োজন, বা যোগী আদিত্যনাথকে এই মুহূর্তে একটা নির্দিষ্ট বুলডোজার পলিসি বাংলাদেশে অ্যাডপ্ট করার দায়িত্ব ফ্রি হ্যান্ড দেওয়ার প্রয়োজন। আমি এটা একদিকে ভারত, অন্যদিকে ইসরায়েলের ম্যাপ আমি দেখানোর জন্য বলবো। দেখুন, ইসরায়েলের একই অবস্থা, এটা সারা পৃথিবীর নিয়ম, যুগ যুগান্তর ধরে নিয়ম। যখন ইসরায়েলে, এই যে ইসরায়েলের একটি অংশ প্যালেস্তাইন, ওয়েস্ট ব্যাংক রয়েছে, এই যে প্যালেস্তাইন, গাজা স্ট্রিপ যেখানে লাগাতার জঙ্গিবাদ চলছে, এবং তার পাশে যে অন্যান্য দেশগুলো, সেই প্রত্যেকটা দেশ থেকে আক্রমণ হচ্ছে ইসরায়েলে। ইসরায়েল এই মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য বারবার অ্যান্টি টেরর অপারেশন করেছে, বারবার, কখনো ইরান, কখনো লেবানন, ওপর দিকে লেবানন, কখনো টার্কিকে ব্যবহার করা হয়েছে, এই সমস্ত কিছু হয়েছে। ইসরায়েল যদি এই চেষ্টাটা করতে পারে, ইসরায়েল নিজেকে বাঁচাতে যদি এটা করতে পারে, ভারত কেন পারবে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।